বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। যদিও ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে, কিন্তু ভারতের অর্থনীতিও বাংলাদেশের উপর দারুণভাবে নির্ভরশীল। বাংলাদেশের সঙ্গে বাণিজ্যের হিসেব নিকেশ ভারতের অর্থনীতির উত্থান পতন অনেকাংশেই প্রভাবিত করে। ভারতের শীর্ষ রপ্তানি বাজারের তালিকায় ৮ম স্থানে রয়েছে বাংলাদেশ। ভারতীয় সংবাদপত্র ইন্ডিয়ান এক্সপ্রেসের দেয়া তথ্য মতে ২০২৩-২৪ অর্থবছরে ভারত বাংলাদেশে $১,১০০ কোটি মূল্যের পণ্য বা সেবা রপ্তানি করেছে। এর মধ্যে দেশটি কেবল বিদ্যুৎই রপ্তানি করেছে $১০০ কোটি বেশি মূল্যের, যা মোট রপ্তানির ৯.৩%। বিদ্যুৎ ছাড়াও ভারত গত অর্থবছরে বাংলাদেশে তুলা রপ্তানি করে $২৩৬.৮ কোটি, জ্বালানি তেল, বিটুমিন ও অন্যান্য খনিজ পদার্থ রপ্তানি করে $২৩০.৭৬ কোটি, রেল ও ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশ রপ্তানি করে $৬০.৩৪ কোটি এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রাংশ রপ্তানি করে $৫৪.৪৪ কোটি আয় করেছে। এছাড়া ভারত বাংলাদেশে খাদ্যশস্য, চাল, চিনি ইত্যাদিও রপ্তানি করে। অর্থাৎ বাংলাদেশে পণ্য এবং সেবা রপ্তানি করে ভারত বিপুল পরিমাণ অর্থ আয় করে, যা তাদের জিডিপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশের সঙ্গে বাণিজ্যের গুরুত্ব উপলব্ধি করা যায় ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের মহাপরিচালক অজয় সাহে এর কথায়। আগস্টের প্রথম সপ্তাহে শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক সংকটের কারণে প্রায় $৩০০ মিলিয়ন মূল্যের রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা অনুমান করছি। আমরা প্রতিদিন বাংলাদেশে প্রায় $৩০ মিলিয়ন পণ্য রপ্তানি করি। বাংলাদেশের উপর ভারতের অর্থনৈতিক নির্ভরতা দুই দেশের দ্বিপাক্ষিক বিনিয়োগেও দেখা যায়। ২০১৯ সালের হিসেবে বাংলাদেশে ভারতের বিনিয়োগের পরিমাণ ছিল $৩.৬ বিলিয়ন। বাংলাদেশে ভারতের বিনিয়োগ হয়েছে মূলত বিদ্যুৎ ও জ্বালানি, টেক্সটাইল এবং ফার্মাসিউটিক্যালস খাতে। শুধু রপ্তানি বাণিজ্য আর বিনিয়োগই নয়, বাংলাদেশে কর্মরত ভারতীয়রা প্রতি বছর বিপুল পরিমাণে রেমিটেন্স পাঠানোর মাধ্যমে দেশটির অর্থনীতি চাঙ্গা রাখতে সহায়তা করেন। ২০১৭ সাল থেকে ভারতে এ পর্যন্ত $১০ বিলিয়ন বেশি রেমিটেন্স গেছে বাংলাদেশ থেকে। ফলে বাংলাদেশ ভারতের সর্বোচ্চ রেমিটেন্স প্রাপ্তির দেশের তালিকায় ৪র্থ অবস্থানে রয়েছে। বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এবং সুরক্ষা সেবা বিভাগের রিপোর্ট অনুসারে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থানরত বৈধ বিদেশি নাগরিকের সংখ্যা ১,০৭,১৬৭ জন, যার মধ্যে ভারতীয় নাগরিকই কেবল ৩৭,৪৬৪ জন। সদ্য সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গত জুনে সংসদে জানিয়েছিলেন, চলতি অর্থবছরের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত বাংলাদেশ থেকে $৫.৬ কোটি রেমিটেন্স পাঠিয়েছেন ভারতীয়রা। তবে এগুলো সরকারি হিসাব, যা ভারতের বৈধ অভিবাসীদের আমলে নিয়ে করা হয়। কিন্তু অর্থনীতিবিদ এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশে বসবাসকারী ভারতীয়র সংখ্যা বেসরকারিভাবে অনেক বেশি এবং তাদের পাঠানো রেমিটেন্সের পরিমাণও বিশাল। সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, আনঅফিসিয়ালি বাংলাদেশ থেকে $৫ বিলিয়ন রেমিটেন্স যায় ভারতে। এই পরিসংখ্যান থেকে ভারতের রেমিটেন্স খাতে বাংলাদেশের প্রভাব কতটা তা স্পষ্ট হয়ে যায়। জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে তাদের একটি প্রতিবেদনে উল্লেখ করে, বাংলাদেশের পোশাক খাতে ভারতীয়দের অবস্থান বেশ শক্ত। বাংলাদেশের পোশাক খাতে ডিজাইন সহ আরও কয়েকটি বিষয়ে দেশীয় দক্ষ জনশক্তির অভাব থাকায় এসব পদে ভারতীয়রা জায়গা করে নিচ্ছে। তাছাড়া বাংলাদেশের পোশাকের বাইং হাউসগুলো নিয়ন্ত্রণ করে ভারতীয়রা। ফলে পোশাক কারখানাগুলো বায়ার পেতে তাদের কারখানায় মার্কেটিং এবং হিসাব বিভাগেও ভারতীয়দের নিয়োগ দেন। গার্মেন্টস সংশ্লিষ্টদের মতে বাংলাদেশের পোশাক কারখানাগুলোতে ১ লাখেরও বেশি ভারতীয় কাজ করেন। অন্যদিকে বাইং হাউসে এই সংখ্যা আরও অনেক বেশি। এর বাইরে বাংলাদেশের আইটি খাতেও ভারতীয়রা দাপটের সঙ্গে কাজ করছেন। এছাড়া আরও অনেক সেবা খাত, এমনকি বাংলাদেশের সংবাদ মাধ্যম, বিজ্ঞাপন, কনসালটেন্সি ইত্যাদি খাতেও অসংখ্য ভারতীয় কর্মী রয়েছেন। তাদের বেতনও অনেক বেশি। সব মিলিয়ে বাংলাদেশে কম করে হলেও ৫ লাখ ভারতীয় কাজ করেন বলে ধারণা করা হয়। ফলে ভারতীয়দের কর্মসংস্থানেও বাংলাদেশের অবিশ্বাস্য অবদান রয়েছে। দুঃখজনক ব্যাপার হলো, বাংলাদেশে কর্মরত অধিকাংশ ভারতীয়রই কোনো ওয়ার্ক পারমিট নেই। তারা ট্যুরিস্ট ভিসা কিংবা A3 ভিসা বা B ভিসায় বাংলাদেশে এসে কাজ করছেন।
আর এসব ভিসায় যারা কাজ করেন তাদের রোজগারের পুরো অর্থই অবৈধ পথে বাংলাদেশের বাইরে চলে যায়। এদিকে ভারতের পর্যটন শিল্পকেও এক অর্থে বাঁচিয়ে রেখেছেন বাংলাদেশি পর্যটকরা। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে যাওয়া বিদেশি পর্যটকদের প্রায় 1/4 বাংলাদেশি। পর্যটন সংশ্লিষ্টদের দেয়া তথ্য অনুযায়ী গত বছর ভারতে 92,30,000 পর্যটকের সমাগম হয়েছে। এতে দেশটির আয় হয়েছে 24,707 কোটি রুপি। এই পর্যটকদের মধ্যে শুধুমাত্র বাংলাদেশি পর্যটকই ছিল 22.5%। কোনো একক দেশ থেকে ভারতে সবচেয়ে বেশি পর্যটক যায় বাংলাদেশ থেকেই। চলতি বছরের জুলাই মাস থেকে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন, এরপর শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে এখনও রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। এই অস্থিরতা ভারতের পর্যটন শিল্পে মারাত্মক প্রভাব ফেলেছে। সাময়িকভাবে বাংলাদেশ ভারত ফ্লাইট বিঘ্নিত হওয়ায় এবং মেডিকেল ভিসা বাদে বেশিরভাগ ভিসা স্থগিত হয়ে যাওয়ায় ভারতগামী বাংলাদেশির সংখ্যা 90% বেশি কমে গেছে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ট্যুর অপারেটর্স ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টার জানিয়েছে, এর ফলে পশ্চিমবঙ্গে হাসপাতাল সংলগ্ন ট্রাভেল অপারেটর, হোটেল ও গেস্ট হাউসগুলোর ব্যবসা 90% কমে গেছে। ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের একজন পরিচালক বলছেন, এই পরিস্থিতিতে ভারত প্রতি মাসে 750 কোটি টাকা হারাচ্ছে, যা ভারতের অর্থনীতির জন্য বিশাল একটি ধাক্কা। যদিও পর্যটন খাতে বাংলাদেশিদের কাছ থেকে ভারত মাসে আনুমানিক 750 কোটি টাকা উপার্জন করে বলে মনে করা হয়, কিন্তু বাস্তবে এর চেয়ে বেশি অর্থ বাংলাদেশিরা ভারতে খরচ করেন। কারণ চিকিৎসার জন্য যেসব বাংলাদেশি ভারতে যান তারা সাধারণ ট্যুরিস্টদের চেয়ে অনেক বেশি অর্থ ব্যয় করেন। ভারতের হেলথ ট্যুরিজম ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী গত কয়েক বছরের মধ্যে ট্যুরিজম ট্রাভেল 84% বেড়েছে। 2021 সালের জরিপে দেখা গেছে, বছরে 24,70,000 মেডিকেল ট্যুরিস্ট বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছেন। শুধু বাংলাদেশ থেকে ভারতে যাওয়া মানুষরা মেডিকেল ট্যুরিজমে 5,000 কোটি টাকার বেশি খরচ করে থাকেন। এদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য যথা ত্রিপুরা, আসাম, নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল প্রদেশ, মেঘালয়, সিকিম ও মিজোরামের বাণিজ্য অর্থনৈতিক সমৃদ্ধিও প্রবলভাবে বাংলাদেশের উপর নির্ভরশীল। গত বছর বাংলাদেশ সরকার ভারতের ত্রিপুরা ও অন্যান্য উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের ব্যবসায়ীদের পণ্য পরিবহনে 4টি পথ অনুমোদন করে। এর ফলে ভারতের বৈধ যে কোনো পণ্যের চালান সমুদ্রপথে মোংলা এবং চট্টগ্রাম বন্দরে খালাস হচ্ছে এবং সেসব পণ্য বাংলাদেশের সড়কপথ ও পরিবহন ব্যবহার করে 4টি স্থলবন্দর হয়ে ভারতে যাচ্ছে অথবা ভারত থেকে আসছে। অতীতে প্রায় 1600 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এবং দীর্ঘ সময় ব্যয় করে ভারতের বিভিন্ন স্থান থেকে ত্রিপুরা ও মেঘালয়ে পণ্য আনা নেয়া করা হতো। মোংলা এবং চট্টগ্রাম বন্দর ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোয় পণ্য পরিবহনের সময় এবং খরচ বহুলাংশেই কমে গেছে। ভারতের বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সিনিয়র ফেলো শ্রী রাধা দত্তের মতে, মোংলা বা চট্টগ্রাম বন্দরের পূর্ণাঙ্গ ব্যবহার করতে পারলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের বাণিজ্যের চিত্র পুরোটাই পরিবর্তিত হয়ে যাবে। তার উপর গত জুনে বাংলাদেশের ভূখণ্ডের উপর দিয়ে ভারতীয় ট্রেন চলাচলের অনুমতি পেয়েছে ভারত। ফলে ভারতের অন্য সব রাজ্যগুলো সেভেন সিস্টার্সের সঙ্গে আরও সহজে ও স্বল্প ব্যয়ে ব্যবসা বাণিজ্য করতে পারবে। তরল গ্যাস পরিবহনেও বাংলাদেশের উপর নির্ভরশীল ভারত। 2019 সালের 5 অক্টোবর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের সময় উভয় দেশের মধ্যে এক সমঝোতা হয়। সে অনুযায়ী বাংলাদেশ ত্রিপুরার ইন্ডিয়ান কর্পোরেশনে ওএনজিসির বিশালগড় বটলিং প্ল্যান্টে ট্যাঙ্কারে করে এলপিজি সরবরাহে সম্মত হয় এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বাংলাদেশের ব্যক্তি মালিকানাধীন ওমেরা, বেক্সিমকো ও বিএম এনার্জি পেট্রোলিয়ামের মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর জন্য এলপিজি আমদানি করতে শুরু করে। অতীতে ভারতের কলকাতার হলদিয়া বন্দর থেকে শিলিগুড়ি পার হয়ে আগরতলায় তরল গ্যাস পরিবহনে 1640 কিলোমিটার পথ পাড়ি দিতে হতো, কিন্তু বাংলাদেশের সহায়তায় বাংলাদেশ থেকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে এলপিজি সরবরাহ করতে মাত্র 250 কিলোমিটার পথ পাড়ি দিতে হচ্ছে, যার ফলে ভারতের প্রচুর অর্থ সাশ্রয় হচ্ছে এবং তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর উন্নয়নও ত্বরান্বিত হচ্ছে। সব মিলে এক কথায় বলা যায়, বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হলে তার মারাত্মক প্রভাব পড়বে ভারতের অর্থনীতির উপর।